নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় গ্র্যাচুইটি। আপনি যে কোনো বিভাগেরই কর্মচারী হন না কেন, সেটা সরকারি বা বেসরকারি, অবসর পরবর্তী বা পূর্ববর্তী কোনো এক সময়ে গ্র্যাচুইটি আপনার প্রাপ্য। তাই অবসরের সময়ে কেন অন্য কারোর সাহায্য নেবেন এই গ্র্যাচুইটি হিসেব করার জন্য? এই ভিডিওটি সেই জন্য আপনারা সম্পূর্ণ দেখুন। আশা করেই আপনি নিজের হিসেব নিজেই করতে পারবেন যে গ্র্যাচুইটি থেকে আপনি ঠিক কত টাকা পেতে পারেন। আমার অন্য ভিডিওতে আমি পেনশন সংক্রান্ত আলোচনাও করেছি, চাইলে সেটাও আপনারা একবার দেখে নিতে পারেন। আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, গ্র্যাচুইটি রিলেটেড আরও এসব তথ্য পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। গ্র্যাচুইটির যে হিসেব নিকেশ সেটা তো আমরা এই ভিডিওটা ধরে করছি, তো তার আগে আমরা একবার এক ঝলক জেনে নেব যে গ্র্যাচুইটি আসলে কি। লেখাই আছে দেখুন, গ্র্যাচুইটি ইজ আ ফিনান্সিয়াল অ্যাকনলেজমেন্ট প্রোভাইডেড বাই অ্যান এমপ্লয়ার ফর দ্য এমপ্লয়িজ সার্ভিস টু দ্য কোম্পানি অর গভর্নমেন্ট ফর অ্যান এমপ্লয়িজ লং টার্ম কমিটমেন্ট। সুস্থভাবে যদি এটার বাংলা তর্জমা করি, একটু নিজের ভাষাতেই করার চেষ্টা করেছি, সেটা হলো যে গ্র্যাচুইটি মানে হলো কোনো এক চাকুরিজীবীকে একটি নির্দিষ্ট সময় কাজের পর, অবসরের পর বলতে গেলে, একটা একক অর্থ তাকে প্রদান করা হয়। দীর্ঘমেয়াদী কাজের জন্য এই অর্থ তাকে পুরস্কার স্বরূপ দেওয়া হয়। এটাই হলো গ্র্যাচুইটি। আমরা জেনে নেব যে গ্র্যাচুইটি কত ধরনের হয়। 1 নম্বর হলো অবসরকালীন গ্র্যাচুইটি বা রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি, আর 2 নম্বর হলো মৃত্যুকালীন বা ডেথ গ্র্যাচুইটি। এই দুটোই আসলে মূল গ্র্যাচুইটি, যেটা আমি আমার পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। এছাড়াও আরও কিছু গ্র্যাচুইটি রয়েছে, সেগুলো কিন্তু এতটাও গুরুত্বপূর্ণ নয়। যদি আপনারা সেই সমস্ত গ্র্যাচুইটি সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে অন্য আরেকটি ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করতে হবে এবং সেজন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা জেনে নেব যে অবসরকালীন গ্র্যাচুইটি বলতে ঠিক কি বোঝায়। এখানে দেখুন বলা হয়েছে, সাধারণ নিয়মে কোনো কর্মচারী অবসর গ্রহণের পর সেবা প্রদানের পুরস্কার স্বরূপ এককালীন যে অর্থ পান, সেটাই হলো অবসরকালীন গ্র্যাচুইটি। আর ডেথ গ্র্যাচুইটি হলো কোনো কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে বা অবসর গ্রহণের পর পেনশন কমিউট না করে মারা গেলে ওনার পরিবার ডেথ গ্র্যাচুইটির জন্য আবেদন করতে পারেন বা ক্লেম করতে পারেন। এখানে গ্র্যাচুইটি পাওয়ার পুরাতন এবং নতুন দুটো নিয়মই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে ডিসিআরবি যে রুলস, সেই রুলস মোতাবেক 1971 আর 1974-এর দুটো রুলস অনুযায়ী সর্বোচ্চ গ্র্যাচুইটির পরিমাণ যেটা ছিল, সেটা হচ্ছে যে লাস্ট এমোলিউমেন্টের 15 গুণ। এখানে এই যে এমোলিউমেন্ট, এই ব্যাপারটা হচ্ছে কি, যখন কর্মচারীটি অবসর গ্রহণ করছেন তার শেষ মাসে যেটা বেসিক পে অর্থাৎ লাস্ট বেসিক পে, তার সাথে যোগ করে নিতে হবে সেই সময় চলতে থাকা ডিএটাকে। তাহলে লাস্ট বেসিক পে এবং ডিএ এই দুটোকে যোগ করলে পাওয়া যায় লাস্ট এমোলিউমেন্ট। তার সাথে আমাকে গুণ করে নিতে হবে 15। এই 15 সংখ্যাটাকে আপনারা একটু মাথায় রাখবেন। কেন আমি হঠাৎ করে এখানে লাস্ট এমোলিউমেন্টের সাথে 15টাকে গুণ করছি, সেটা আমি একটু পরেই আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এখানে আরো বলা হচ্ছে দেখুন, যে ডিসিআরবি 1974 অনুযায়ী কোনো কর্মচারীর 6 মাস যদি কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ড হয়, কোয়ালিফাইং সার্ভিস এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে কেউ ধরুন কোনো উইদাউট পে লিভ নিয়েছে, সার্ভিস ব্রেক হয়েছে, ইত্যাদি অনেক কিছু হয়েছে, সেই সমস্তগুলোকে বাদ দিয়ে যদি তার সার্ভিস পিরিয়ডটা 6 মাস হয়, তাহলে সেটাকে এখানে 1 একক ধরতে বলা হচ্ছে। ঠিক একইভাবে যদি তার ওই কোয়ালিফাইং সার্ভিসটা 1 বছর হয়, তখন ইউনিটটাও নিশ্চয়ই ডবল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তখন ইউনিটটাকে কি ধরা হচ্ছে, 2 একক। তাহলে এই জিনিসটাকে আপনাকে একটু ভালো করে মাথায় নিতে হবে যে কর্মচারীর কোয়ালিফাইং সার্ভিসটা যদি 6 মাস হয়, তাহলে সেটাকে আমরা 1 ইউনিট ধরছি, আর যখনই সেটা হয়ে যাচ্ছে 1 বছর, তখন আমরা সেটাকে 2 একক ধরছি। এই যে 1 একক 2 একক এই যে কথাগুলো আমি এখানে ব্যবহার করলাম, এগুলোই বা কোথা থেকে এলো,
সেগুলোও কিন্তু আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। এরপর আপনারা দেখে নিন যে গ্র্যাচুইটি পাওয়ার নতুন নিয়মটা কি। এখানে আমরা আগেই বলেছিলাম যে ডিসিআরবি 1971 এবং 1974 এই দুটো নিয়মের কথা। তো এখন মাঝখান থেকে কি করা হলো, ডিসিআরবি 1971-এর যে গ্র্যাচুইটি নিয়মটা, সেই নিয়মটাকে রিভাইজ করে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে সর্বোচ্চ কোয়ালিফাইং সার্ভিস যেটা 30 ছিল, আপনারা একটু আগেই দেখলেন, সেটা পাল্টে দিয়ে বা তার পরিবর্তে করে দেওয়া হবে কত, 33। তাহলেই সার্ভিস ইউনিটটা যেটা 30-এর ডবল 60 ছিল, সেটাও নিশ্চয়ই এখানে 33-এর ডবল কত হয়ে যাবে, 66। তাহলে নতুন নিয়মে কোয়ালিফাইং সার্ভিসটা 30-এর পরিবর্তে হলো 33, তাই তার সাথে সাথে সার্ভিস ইউনিটটাও বেড়ে হয়ে গেল তার ডবল, 66। তখন গ্র্যাচুইটিটা কি করা হবে, ওই 66টাকেও ঠিক আগের নিয়মে 1/4 করা হবে। তাহলে 66কে 4 দিয়ে ভাগ করলে এখন গিয়ে দাঁড়াচ্ছে কত, 16.5। তাই এখন আপনারা যে কারোর মুখে শুনতে পাবেন যে ফুল গ্র্যাচুইটি হিসেব করতে গেলে কি করতে হচ্ছে, 16.5 মাসের বেতন গুণ করতে হয়, এই ধরনের কথাটা আপনারা শুনতে পাবেন। অতএব 16.5, এই যে 16.5 সংখ্যাটা কিভাবে এলো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। তাহলে হিসাবটা সেক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছে যে লাস্ট বেসিক তার সাথে ডিএ, মানে যেটাকে বলা হচ্ছে লাস্ট এমোলিউমেন্ট, তার সাথে গুণ হচ্ছে কত, 16.5। এটা হলো গ্র্যাচুইটি পাওয়ার নতুন নিয়ম। আমরা আগেই জেনে নিয়েছিলাম যে গ্র্যাচুইটি দু ধরনের হয়, একটা অবসরকালীন আর একটা হচ্ছে মৃত্যুকালীন। এখন গ্র্যাচুইটির হিসেব করতে গিয়ে আমাদেরকে প্রথমেই এই অবসরকালীন যে গ্র্যাচুইটি সেই সম্পর্কে আর একটুখানি ডিটেলস জেনে নিতে হবে। সেটা কি না, এই অবসরকালীন গ্র্যাচুইটিটাকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে যে 10 বছর পর্যন্ত যদি কারোর কোয়ালিফাইং সার্ভিস লাইফ হয়, 10 বছর পর্যন্ত, 10 বছর একদিনও কিন্তু নয়, 10 বছরে গিয়েই থেমে যাবে, সেক্ষেত্রে এক ধরনের গ্র্যাচুইটি কিন্তু ক্যালকুলেশন হবে। মানে 10 বছর পর্যন্ত কোয়ালিফাইং সার্ভিস লাইফ যদি কারোর হয়, তাহলে তার গ্র্যাচুইটি হিসেব করার পদ্ধতি আলাদা ধরনের। আবার 2 নম্বরে বলা হচ্ছে, দেখুন, তাহলে 10 বছরের যদি অধিক সময় হয়, মানে 10 বছর একদিন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কোয়ালিফাইং সার্ভিস লাইফ যদি কারোর হয়ে থাকে, তাহলে তার গ্র্যাচুইটির হিসেবটাও কিন্তু অন্য রকমের হবে। অর্থাৎ অবসরকালীন গ্র্যাচুইটিটাকে আমরা দুভাগে ভাগ করেছি, 10 বছর পর্যন্ত আর 10 বছরের অধিক। এই দুই ভাবেই কিভাবে ক্যালকুলেশন হবে আমি একদম ইন ডিটেল আপনাদের সাথে আলোচনা করব। এবার আমাদেরকে অঙ্ক শিখতে হবে। অবসরকালীন গ্র্যাচুইটি হিসেব করার সূত্রগুলো আমাদেরকে জেনে নিতে হবে। এই সূত্র ধরেই কিন্তু গ্র্যাচুইটি হিসেব করা হয়। আমি একটু আগেই কোয়ালিফাইং সার্ভিস 10 বছরের বেশি আর 10 বছরের কম হলে যে দুভাবে আমাদেরকে হিসেবটা করতে হবে সেটা আমি বললাম। তো সেই হিসেবগুলোর সূত্রটা কি সেটা আপনারা দেখে নিন। এখানে দেখুন লেখা আছে কোয়ালিফাইং সার্ভিস যদি 10 বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে লাস্ট বেসিক পে তার সাথে ডিএ এবং তার সাথে গুণ হবে ইউনিট অফ সার্ভিস, এবং সেই পুরো জিনিসটাকে আপনাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লাস্ট বেসিক পে এবং ডিএ, মানে যেটাকে আমরা বলছিলাম লাস্ট এমোলিউমেন্ট, তার সাথে গুণ হয়ে যাচ্ছে ইউনিট অফ সার্ভিস। এই ইউনিট অফ সার্ভিস কথাটার সাথে আপনারা পরিচিত হয়েছেন, কিন্তু ইউনিট অফ সার্ভিস আপনারা কি করে বের করবেন সেটাও আমি এর পরের পৃষ্ঠাতে দেখাচ্ছি। তো যাই হোক, এই সূত্রটা আপনারা একটু মাথায় রাখুন। এবং এখানে বলা হচ্ছে যদি কোয়ালিফাইং সার্ভিসটা 10 বছরের কম হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম সূত্রটা হচ্ছে, ঠিক একই রকম, ওই লাস্ট বেসিক পে তার সাথে ডিএটা যোগ হয়ে যাচ্ছে, যেটা বেরোচ্ছে তার সাথে গুণ হয়ে যাচ্ছে ইউনিট অফ সার্ভিস, এবং এই টোটালটাকে ভাগ করা হচ্ছে 2 দিয়ে। তাহলে তফাৎ একটু আছে, যেটা 10 বছরের বেশি সেটা আমরা শেষকালে ভাগ করছি 4 দিয়ে, আর যেটা 10 বছরের কম সব টোটাল জিনিসটাকে আমরা ভাগ করছি কত দিয়ে, 2 দিয়ে। এই দুটো সূত্র আমরা যদি মাথায় রাখি তাহলে গ্র্যাচুইটি হিসেব করতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা দেখব যে ইউনিট অফ সার্ভিসটা আমরা কি করে বের করব। এখানে আমি 3টে কলাম বানিয়েছি, একটা হচ্ছে সার্ভিস লেন্থ, দ্বিতীয়টা কোয়ালিফাইং সার্ভিস, এবং 3 নম্বরটা হচ্ছে সার্ভিস ইউনিট। এই সার্ভিস লেন্থ মানে হচ্ছে কর্মচারী কত বছর চাকরি করেছেন। যদি এখানে ধরি যে কোনো এক কর্মচারী
তিনি 21 বছর চাকরি করেছেন, অর্থাৎ তার টোটাল সার্ভিস লেন্থ হচ্ছে 21 বছর, এবং উনি না কোনো উইদাউট পে নিয়েছেন বা ওনার কোথাও সার্ভিস ব্রেক হয়েছে, কোথাও কোনো কিছু হয়নি, তাহলে সেক্ষেত্রে ওনার কোয়ালিফাইং সার্ভিসটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, 21 বছর ধরে নেওয়া হচ্ছে। তাহলে তার সার্ভিস ইউনিট বের করতে গেলে আপনারা যদি আগের পৃষ্ঠাগুলো লক্ষ্য করবেন, সেখানে দেখবেন আমি দ্বিগুণ করার কথা বলেছি ইউনিটে কনভার্ট করার জন্য। তাই কোয়ালিফাইং সার্ভিসটাকে সঙ্গে সঙ্গে তখন কি করতে হচ্ছে, 2 দিয়ে গুণ করতে হচ্ছে, করার ফলে তার সার্ভিস ইউনিটটা গিয়ে দাঁড়াচ্ছে 42। তাহলে এখানে এক কথাই বলতে গেলে, যদি কোনো কর্মচারীর 21 বছর সার্ভিস লেন্থ হয় এবং কোয়ালিফাইং সার্ভিসটাও যদি 21 বছর হয়, তাহলে তার ইউনিট অফ সার্ভিসটা গিয়ে দাঁড়াচ্ছে 42। এরপরে 21 বছরের পরবর্তী 21 বছর 1 মাস থেকে যদি 2 মাসের মধ্যে তার সার্ভিস লেন্থ হয়, 21 বছর 1 মাস থেকে 2 মাসের মধ্যে, জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, সেক্ষেত্রেও কিন্তু তার কোয়ালিফাইং যে সার্ভিস পিরিয়ডটা সেটাকে কি ধরা হচ্ছে, 21 বছরই ধরা হচ্ছে। মানে 21 বছরই বলুন আর 21 বছর 2 মাস পর্যন্ত যেটাই বলুন না কেন, কোয়ালিফাইং সার্ভিস কিন্তু সেই 21 বছরই ধরা হচ্ছে। তাহলে সেটাকে সার্ভিস ইউনিটে কনভার্ট করার জন্য তার ডবল করতে হবে, সেক্ষেত্রে সার্ভিস ইউনিটটা তার আসছে 42। এরপরে একটু টুইস্টিং রয়েছে, এখানে দেখুন 21 বছর 3 মাস থেকে 8 মাস পর্যন্ত যদি কারোর সার্ভিস লেন্থ হয়, অর্থাৎ 21 বছর 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস পর্যন্ত যদি কারোর সার্ভিস লেন্থ হয়, তখন কিন্তু আর তার কোয়ালিফাইং সার্ভিসটা 21 ধরা হবে না, কত ধরা হচ্ছে, 21.5 বছর। তাহলে সার্ভিস ইউনিটটা গিয়ে তার ডবল হবে, 21.5 তার সাথে 2 গুণ করলে তার ইউনিটটা গিয়ে দাঁড়াচ্ছে তখন 43। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, 21 বছর 3 মাস থেকে 8 মাসের মধ্যে যদি কারোর সার্ভিস লেন্থ হয়ে গিয়ে থাকে, তাহলে তার কোয়ালিফাইং সার্ভিসটা গিয়ে দাঁড়াচ্ছে 21.5। এরপরে 21 বছর 9 মাস থেকে 12 মাস, 8 মাসের পর 21 বছর 9, 21 বছর 10, 21 বছর 11 এবং 21 বছর 12। তাই এই 21 বছর 9 মাস থেকে 12 মাসের মধ্যে যে কোনো যদি সার্ভিস লেন্থ হয়, তখন সেটাকে কি ধরে নেওয়া হচ্ছে, পুরোপুরি তার পরবর্তী বছর 22। তাই 22 বছরটাকে আমরা যখন এই সার্ভিস ইউনিটে ট্রান্সফার করব, তখন সেটা গিয়ে দাঁড়াচ্ছে কি তার ডবল, অর্থাৎ 44 ইউনিট। এইভাবে যে কোনো সার্ভিস লেন্থ আপনারা কিন্তু খুব সহজেই তার কোয়ালিফাইং সার্ভিস এবং সাথে সাথে তার সার্ভিস ইউনিটটাও কিন্তু বের করে নিতে পারেন। এবং আপনারা সাথে সাথে এই পেজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, চাইলে আপনারা স্ক্রিনশটও রেখে দিতে পারেন, তাহলে আর অসুবিধাটা কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে একদমই হবে না। তাহলে গ্র্যাচুইটি হিসেব করার যে সূত্র, সেগুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি, ইউনিট অফ সার্ভিস, কোয়ালিফাইং সার্ভিস ইত্যাদি সমস্ত কিছুই জানা হয়ে গেছে, এবং আমরা একটা উদাহরণ দিয়ে, এক বা একাধিক উদাহরণ দিয়ে সেই জিনিসটা আরো স্বচ্ছ করে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আরেকটা জিনিস একবার ঝালিয়ে নেব, সেটা হচ্ছে যে কোনো কর্মচারী যত বছরই চাকরি করুন না কেন, তার ম্যাক্সিমাম কোয়ালিফাইং সার্ভিসটা কিন্তু 33 বছর। এটা কিন্তু নতুন রুল, আমি আগেই বলেছি। ঠিক একইভাবে তাহলে তার ম্যাক্সিমাম সার্ভিস ইউনিটটাও কি হবে, 66, কারণ 33 বছর বা 66 ইউনিটটাই হচ্ছে সর্বোচ্চ, এর ওপরে কিন্তু যাওয়া যাবে না। অর্থাৎ ধরুন কেউ 18 বছরে চাকরি পেল, তারপর সে 60 বছরে রিটায়ার করছে, তাহলে তার কোয়ালিফাইং সার্ভিসটাও অনেক হয়ে যাবে, আর কোয়ালিফাইং যে ম্যাক্সিমাম সার্ভিস ইউনিট সেটাও কিন্তু 66-র বেশি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যে উনি বেশি গ্র্যাচুইটি পেয়ে যাবেন, এটা কিন্তু কখনোই নয়। ম্যাক্সিমাম যেটা হবে 33 বছর কোয়ালিফাইং সার্ভিস, আর 66 ইউনিট হচ্ছে তার সার্ভিস ইউনিট। আমি প্রথম দিকেই বলেছিলাম যে অবসরকালীন যে গ্র্যাচুইটি, সেটাকে আমরা দুভাবে ক্যালকুলেট করব, একটা হচ্ছে 10 বছর আর একটা হচ্ছে 10 বছরের বেশি। তো এখানে প্রথমে আমি 10 বছর বা তার বেশি চাকরিকাল হলে কিভাবে হিসেবটা করব, সেটা একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন কোনো এক কর্মচারীর অবসর সময়ের লাস্ট বেসিক পে ছিল 60,000 টাকা, তিনি চাকরি করেছেন 25 বছর 11 মাস, মানে এখানে কোয়ালিফাইং সার্ভিস লেন্থটাকে 25 বছর 11 মাস আকারেই ধরে নিচ্ছি। তাহলে উনি মোট কত টাকা গ্র্যাচুইটি পাবেন? তাহলে যেহেতু ওই ব্যক্তির কোয়ালিফাইং সার্ভিস ইয়ারটাকে আমরা 25 বছর 11 মাস ধরেছি, তাই সার্ভিস ইউনিটটা হবে কত, 52।
কারণ নিয়ম অনুযায়ী যখনই 9 থেকে 12 মাস যাচ্ছে তখনই সেটাকে পরবর্তী মাস আকারে ধরে নেওয়া হচ্ছে। দেখুন আমি লিখেছি, কারণ এখানে 25 বছর 11 মাস মানেই সেটাকে কি ধরা হচ্ছে, 26 বছর ধরা হচ্ছে। ইউনিট হিসাবটা যখন করেছিলাম তখন সেখানে আমি দেখিয়েছিলাম যে 9 থেকে 12 মাস মানেই সেটা পরবর্তী বছর ধরা হবে। তাহলে 25 বছর 11 মাস কোয়ালিফাইং সার্ভিস হলে তার সার্ভিস ইউনিটটা গিয়ে দাঁড়াচ্ছে 52। এই 52 সংখ্যাটাকে একটু মনে রাখুন। এবার সূত্রটা কি ছিল, যে লাস্ট বেসিক পে তার সাথে কি যোগ হবে, ডিএ। লাস্ট বেসিক পে এবং ডিএ যুক্ত হলে হয় লাস্ট এমোলিউমেন্ট, তার সাথে গুণ হয়ে যাচ্ছে সার্ভিস ইউনিটটা এবং টোটালটাকে ভাগ করতে হচ্ছে 4। তাহলে সেই হিসাবে আমি প্রথমেই উদাহরণেতে বলেছিলাম যে ওই ব্যক্তিটির লাস্ট বেসিক পে সেটাকে আমরা 60,000 আকারে ধরছি, তার সাথে বর্তমান যে ডিএ চলছে 2024-এর বর্তমান ডিএ চলছে 14%। তাহলে সেই 60,000-এর যদি আমরা 14% করি তখন সেটা আসছে 8,400। এই 8,400টা হচ্ছে ডিএ। তাহলে লাস্ট বেসিক পে 60,000 আর বর্তমান 14% ডিএ ক্যালকুলেট করলে হয় 8,400। তার সাথে আমরা একটু আগেই দেখলাম যে তার সার্ভিস ইউনিটটা কত, 52, সেটাকে গুণ করেছি এবং শেষে 4 দিয়ে ভাগ করেছি। তাহলে 60,000 বেসিক আর তার সাথে ডিএ 8,400 যোগ হয়ে গেল 68,400 টাকা। তার সাথে সার্ভিস ইউনিট 52টাকে গুণ করলাম, গুণ করে এলো 35,56,800 টাকা। সেই অ্যামাউন্টটাকে আমি লাস্টে কি দিয়ে ভাগ করছি, 4 দিয়ে। এখন লাস্ট অফ অল সেই অ্যামাউন্টটা আসছে 8,89,200 টাকা। তাহলে ওই ব্যক্তিটা যার 60,000 লাস্ট বেসিক পে, তিনি গ্র্যাচুইটি আকারে তাহলে কত টাকা পাচ্ছেন, তিনি পাচ্ছেন 8,89,200 টাকা। আগের যে উদাহরণটা দিলাম সেখানে টোটাল কোয়ালিফাইং সার্ভিস আমরা 10 বছরের বেশি আকারে ধরেছিলাম, 25 বছর 11 মাস ধরে। এবার আমরা একটা উদাহরণ দেখব যেখানে টোটাল কোয়ালিফাইং সার্ভিসটা 10 বছরের কম ধরে হিসাব করব। ধরা যাক কোনো এক কর্মচারীর টোটাল কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ড হচ্ছে 9 বছর 7 মাস এবং তার শেষ বেসিক পে ছিল যদি ধরে নিই 80,000 টাকা। তাহলে তিনি গ্র্যাচুইটি আকারে মোট কত টাকা পেতে পারেন? তাহলে ওনার কোয়ালিফাইং চাকরিকালটা হচ্ছে 9 বছর 7 মাস, সেটা আমি একটু আগেই বললাম। তাই তার ইউনিট অফ সার্ভিসটাকে ক্যালকুলেশন করে নেব, সেটা কত হবে, 19 হবে তার ইউনিট অফ সার্ভিস। কেন 19 হলো? কারণ আমরা ইউনিট হিসেবে যখন দেখিয়েছিলাম যে 3 মাস থেকে 8 মাস যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 0.5 আকারে ধরা হবে। তাই 9 বছর 7 মাস যেই হয়ে যাচ্ছে সেটার মানেই কিন্তু ধরে নেওয়া হচ্ছে 9.5। অতএব সেটাকে যখন আমরা ইউনিটে কনভার্ট করছি তখন সেটাকে আমরা ডবল করছি, তাহলে 9.5 ইন্টু 2 মানেই তার সার্ভিস ইউনিট গিয়ে দাঁড়াচ্ছে তখন 19। এবার আমরা একদম সূত্র দিয়ে জিনিসটাকে আরো ভালোভাবে দেখে নেব। সূত্র মোটামুটি সেই আগের মতোই। এখানে বলা হয়েছে লাস্ট বেসিক পে, তার সাথে আমরা ডিএটাকে যোগ করব, তার সাথে গুণ করব সার্ভিস ইউনিট এবং শেষকালে আমরা পুরোটাকে ভাগ করব কিন্তু 2 দিয়ে। 10 বছরের কম চাকরিকাল হলে শেষে কিন্তু ভাগ হবে 2 দিয়ে, আর 10 বছরের বেশি চাকরিকাল হলে সেটা ভাগ হবে 4 দিয়ে। তাহলে আমরা বেসিক ধরেছিলাম 80,000, 80,000-এর বর্তমান যদি 14% ডিএ ক্যালকুলেট করি এই 2024 সালে, তাহলে তার ডিএটা দাঁড়াচ্ছে 11,200 টাকা। তার সার্ভিস ইউনিটটা আমরা বের করলাম 19, পুরোটাকে ভাগ করছি 2 দিয়ে। তাহলে লাস্ট বেসিক আর ডিএ যোগ করে হয়ে গেল 91,200 টাকা, তার সাথে 19 অর্থাৎ সার্ভিস ইউনিটটাকে গুণ করে দিলাম, গিয়ে দাঁড়ালো 17,32,800 টাকা। টোটালটাকে আমরা ভাগ করে নিচ্ছি কত দিয়ে, 2 দিয়ে। ভাগ করলে দাঁড়ায় 8,66,400 টাকা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 10 বছরের কম চাকরিকাল করেন, মানে উদাহরণে যেটা আমি বলেছিলাম 9 বছর 7 মাস যদি চাকরি করেন, তাহলে 2024-এ দাঁড়িয়ে তিনি 8,66,400 টাকা গ্র্যাচুইটি আকারে তার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। পরবর্তী উদাহরণে যাবার আগে একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। কেন এই তথ্যটা আপনি শেয়ার করছি সেটা আমি যখন পরবর্তী উদাহরণটাতে যাব তখন সেটা বুঝতে পারবেন। তো এখানে ব্যাপার হচ্ছে যে গ্র্যাচুইটির যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট, অবশ্যই গ্র্যাচুইটির একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট রয়েছে, সেটা কিন্তু বারবার পরিবর্তন করা হয়েছে বিভিন্ন রকম পরিস্থিতি বিবেচনা করে।
তো যাই হোক, প্রথমে যে জিও ছিল 11/2/7 পেন, ডেটেড হচ্ছে 27/10/1998-তে। তো তার যখন সর্বোচ্চ গ্র্যাচুইটির পরিমাণটা তখন ছিল 2.5 লাখ টাকা, 2,50,000 টাকা কিন্তু ওই সময় ছিল। তারপরে আবার সেটাকে রিভাইজ করে রোপা 2009-এ 25/2/2009-তে একটা অর্ডার করা হয়, যেখানেতে ওই 2.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে সেটাকে করা হয় 6 লক্ষ টাকা। শুধু এটাতেই নয়, এরপরে আবার লেটেস্ট যে অর্ডারটা, যেটা রোপা 2019-এ 535-F ব্র্যাকেটে পেন, ডেটেড 1/10/2019-এ অর্ডারে বলা হয় যে ওই 6 লক্ষ টাকা থেকে সেটাকে সর্বোচ্চ নিয়ে যাওয়া হয় 12 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ কোনো এক কর্মচারী সারা চাকরি জীবনে যত দিনই তার চাকরিকাল হোক না কেন, মানে ম্যাক্সিমাম তার যতটা চাকরিকালই হোক না কেন, তার গ্র্যাচুইটি ক্যালকুলেশন করলে যত অ্যামাউন্টই আসুক, উনি কিন্তু ম্যাক্সিমাম 12 লাখ টাকাই ড্র করতে পারবেন, তার বেশি কিন্তু 1 টাকাও পারবেন না। আমি এখানে মুখে মুখেই একটা ক্যালকুলেশন করছি। এখানে যে ব্যক্তির উদাহরণ আমি দিচ্ছি, ধরে নিচ্ছি তিনি 10 বছরের বেশি চাকরি করেছেন। তো 10 বছরের বেশি চাকরি বলতে আমি ধরে নিচ্ছি তার কোয়ালিফাইং সার্ভিসটা হচ্ছে 32 বছর। তাহলে 32 বছর হচ্ছে তার কোয়ালিফাইং সার্ভিস, এবং অবসর সময়ে তার লাস্ট বেসিক পে ধরে নিচ্ছি 70,000 টাকা। তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশনটা কি হয় সেটা আমরা একবার দেখব। তাহলে লাস্ট বেসিক পে 70,000 টাকা, 70,000 টাকার নিরিখে বর্তমান 14% ডিএ যদি ক্যালকুলেট করি তাহলে হয় 9,800 টাকা। আর আমি কোয়ালিফাইং সার্ভিসটাকে ধরেছিলাম 32 বছর, তাহলে 32 বছর মানে তার ডবল হবে, সার্ভিস ইউনিটটা তখন হয়ে গিয়ে দাঁড়াচ্ছে 64, আর পুরো অঙ্কটাকে আমরা ভাগ করব 4 দিয়ে। সেহেতু লাস্ট বেসিক পে আর ডিএ যোগ করলে হচ্ছে 79,800 টাকা, সেটাকে সার্ভিস ইউনিট দিয়ে গুণ করলাম, গুণ করে এলো 51,07,200 টাকা। আর টোটাল অ্যামাউন্টটাকে আমি ভাগ করছি কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করার পর আসছে 12,76,800 টাকা। অ্যামাউন্টটা কিন্তু একটু লক্ষ্য করবেন। একটু আগে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রুলস যে রিভাইজ হওয়ার কথা বললাম, সেখানে একটা কথা উল্লেখ করলাম যে ম্যাক্সিমাম যতদিনই কোয়ালিফাইং সার্ভিস হোক না কেন, সেক্ষেত্রে উনি গ্র্যাচুইটি কিন্তু ম্যাক্সিমাম কত টাকা পাবেন? 12 লক্ষ টাকা। কিন্তু এখানে এই ব্যক্তিটার অ্যামাউন্টটা কত গিয়ে দাঁড়িয়েছে? 12,76,800 টাকা। তাহলে 12,76,800 টাকা হলেও উনি কিন্তু 12 লক্ষ টাকাই পাবেন। ওই 76,800 টাকাটা কিন্তু মাইনাস, অর্থাৎ উনি পাবেন না। এবার আমরা দেখে নেব যে ডেথ গ্র্যাচুইটির হিসেবটা কি ধরনের হয়। এখানে 25/2/2009-এ একটা অর্ডার হয়েছিল, সেখানেও কিন্তু বলা হয়েছে যে ডেথ গ্র্যাচুইটিও কিন্তু ম্যাক্সিমাম কত টাকা হবে? 12 লক্ষ টাকায় হবে। অর্থাৎ 12 লাখ টাকা কিন্তু কোনোভাবেই এক্সিড করবে না, এটা রিটায়ারমেন্ট গ্র্যাচুইটির ক্ষেত্রেই হোক আর ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রেই হোক। এবার এই ডেথ গ্র্যাচুইটিটাকে টোটাল 4টে স্ল্যাবে ভাগ করা হয়েছে তার কোয়ালিফাইং সার্ভিস অনুযায়ী। প্রথমে এখানে যদি কোনো কর্মচারীর 1 বছরের কম তার কোয়ালিফাইং সার্ভিস হয়, তাহলে সেক্ষেত্রে তার ডেথ গ্র্যাচুইটি কিরকম ভাবে ক্যালকুলেট হবে? 2 টাইমস অফ লাস্ট ড্রন মান্থলি এমোলিউমেন্টস, অর্থাৎ মৃত্যুর ঠিক পূর্বে তার শেষ মাসটাতে তার যেটা লাস্ট বেসিক পে ছিল তার সাথে ডিএটাকে যোগ করতে হবে, যে অ্যামাউন্টটা এলো সেটাকে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। তাহলেই বেরিয়ে আসবে যে উনি কত টাকা ডেথ গ্র্যাচুইটি পাবেন যদি ওনার সার্ভিস পিরিয়ড 1 বছরের থেকেও কম হয়। ঠিক একইভাবে যদি 1 বছর বা তার বেশি কিন্তু 5 বছরের কম হয়, তাহলে সেক্ষেত্রে গ্র্যাচুইটির হিসেবটা কি হবে? মান্থলি যে এমোলিউমেন্ট তার সাথে 6 গুণ করতে হবে। অর্থাৎ মান্থলি এমোলিউমেন্ট আমি ধরে নিচ্ছি যে তার 30,000 টাকা, তাহলে সেই 30,000 টাকা তার সাথে কি হবে? 6 গুণ হবে, তাহলেই তার ডেথ গ্র্যাচুইটিটা বেরিয়ে আসবে। পরবর্তী 3 নম্বর যেটা বলা হচ্ছে যে কর্মচারী যদি 5 বছরের বেশি চাকরি করেন কিন্তু 11 বছরের কম চাকরি করেন, তাহলে সেক্ষেত্রে যে ওই লাস্ট যে তার মান্থলি এমোলিউমেন্ট ছিল তার সাথে কত গুণ করতে হবে? 12 গুণ। অর্থাৎ মান্থলি এমোলিউমেন্টের 12 গুণ
যে অ্যামাউন্টটা হবে সেটা তিনি ডেথ গ্র্যাচুইটি হিসেবে তার ফ্যামিলি কিন্তু পাবে। তারপরে বলা হচ্ছে যে যদি সার্ভিস পিরিয়ডটা 11 বছর হয় কিন্তু 20 বছরের কম হয়, তাহলে সেক্ষেত্রে লাস্ট মান্থলি এমোলিউমেন্ট সেটার 20 গুণ টাকা কিন্তু ফ্যামিলি গ্র্যাচুইটি আকারে পাচ্ছে। আর যদি 20 বছর তার কোয়ালিফাইং সার্ভিস হয় বা তার বেশি হয়, 20 বছর বা তার বেশি যদি হয়, তাহলে এখানে বলা হচ্ছে হাফ অফ দ্য লাস্ট ড্রন মান্থলি এমোলিউমেন্টস ফর এভরি কমপ্লিটেড 6 মান্থলি পিরিয়ড অফ কোয়ালিফাইং সার্ভিস সাবজেক্ট টু আ ম্যাক্সিমাম অফ 33 টাইমস অফ লাস্ট ড্রন মান্থলি এমোলিউমেন্টস। অর্থাৎ তিনি লাস্ট মান্থে যে এমোলিউমেন্টসটা পাচ্ছেন, মানে লাস্ট বেসিক পে এবং তার সাথে ডিএ যোগ করে যে এমোলিউমেন্টসটা আসছে তার 33 গুণ, এটাই কিন্তু ওনার জন্য সর্বোচ্চ, এর বেশি কিন্তু উনি পাবেন না। তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্টটা যদি 12 লাখ ছাড়িয়েও যায়, তাহলে উনি ডেথ গ্র্যাচুইটি হিসেবে, মানে ওনার ফ্যামিলি ডেথ গ্র্যাচুইটি হিসেবে 12 লাখ টাকাই পাবে। এবার একটা সহজ উদাহরণের মধ্য দিয়ে আমরা ডেথ গ্র্যাচুইটির ক্যালকুলেশনটাও একটু দেখে নেব। যদিও এটা খুব একটা কঠিন কিছু নয়, তবু আমি সুবিধার্থে শেয়ার করছি। যে ধরুন আমি ওখানে 3 নম্বর যে রোটা ছিল সেখানে নিয়মটা ছিল যে যদি কোনো ব্যক্তি কোয়ালিফাইং সার্ভিসটা 5 বছরের বেশি কিন্তু 11 বছরের কম হয়, তাহলে সেক্ষেত্রে কি ধরনের ক্যালকুলেশনটা হবে। ধরুন কোনো একটা ব্যক্তি কর্মজীবনে 8 বছরের মাথায় মারা গেলেন, সেই সময় তার লাস্ট বেসিক পে ছিল 40,000 টাকা, তাহলে ওনার পরিবার কত টাকা ডেথ গ্র্যাচুইটি ক্লেম করতে পারবে। এবং এখানে আমি ধরে নিচ্ছি যে ওনার কোয়ালিফাইং সার্ভিসটাও কিন্তু 8 বছর, 8 বছরের মাথায় মারা গেছেন আর কোয়ালিফাইং সার্ভিসটাও 8 বছর, মানে এর মাঝে কোনো সার্ভিস ব্রেকও নেই বা কোনো উইদাউট পে লিভ, এসব কোনো কিচ্ছু নেই। তাহলে সেক্ষেত্রে হিসেবটা কেমন হবে সেটাও দেখে নিন। তাহলে সূত্র অনুযায়ী লাস্ট বেসিক পে তার সাথে ডিএটা যোগ হবে, যেটাকে আমরা বলছিলাম লাস্ট মান্থলি এমোলিউমেন্টস, তার 12 গুণ টাকা কিন্তু উনি পাবেন। তাহলে লাস্ট বেসিক পে মারা যাবার ঠিক আগেতে যেটা ছিল সেটা হচ্ছে 40,000। এই 40,000-এর নিরিখে বর্তমান যে 14% ডিএ চলছে সেটা হচ্ছে 5,600 টাকা, তার পুরো ব্যাপারটাকে 12 গুণ করা হয়েছে। তাহলে 40,000 আর 5,600 দুটো যোগ করলে হয় 45,600, তার 12 গুণ করলে দাঁড়ায় 5,47,200 টাকা। এই 5,47,200 টাকা এটা কিন্তু অবশ্যই 12 লাখ টাকার কম, তাহলে এই 5,47,200 টাকাটাই ডেথ গ্র্যাচুইটি হিসাবে ওই ব্যক্তির পরিবার পাবেন। তো এটাই ছিল গ্র্যাচুইটি নিয়ে আপনাদের সাথে মোটামুটি একটা আলোচনা। আশা করছি যে মোটামুটি একটা ব্লুপ্রিন্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। এর পরেও অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে যায়, সেই সমস্ত প্রশ্ন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে হেল্পফুল হয় তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।